আসসালামু আলাইকুম। আজ আমি এই ড্রামার নেক্সট পার্ট এক্সপ্লেইন করব। আপনারা যারা আগের পার্ট দেখেনি তারা কমেন্ট সেকশনে গিয়ে লিংক থেকে দেখে আসতে পারেন। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। এপিসোডের শুরুতেই দেখি দ্বিতীয় প্রিন্সের সঙ্গে তার প্রেমিকা দেখা করতে আসে। সে তো তাকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে, তুমি এতদিন আমার সঙ্গে কেন দেখা করতে আসোনি? তোমার স্ত্রীকে পেয়ে কি তুমি আমাকে ভুলে গিয়েছো? সে কি আমার থেকে তোমাকে বেশি ভালোবাসে? এটা বলে সে তাকে সিডিউস করতে শুরু করে। মেয়েটি তাকে ছাড়া আর থাকতে পারছে না এসব কিছু বলে। তখন প্রিন্স লু লিয়াংও আর নিজেকে সামলাতে পারে না, সে ওখানেই তার সঙ্গে এসব কিছু করতে থাকে। এদিকে এই বিষয়টি গিয়ে যখন সার্ভেন্ট জিউকে জানায় তখন সে ওখানে থেকে বাহিরে বেরিয়ে যায়। নিজের বোনকে হঠাৎ করে এভাবে বেরিয়ে যেতে দেখে ইউয়ারের সন্দেহ হয় আর সে ভাবতে থাকে একটু আগে তার বোন যেগুলো বলেছে সেগুলো করে বসবে না তো। এই ভয়ে সে তার পিছু করে। পিছু করতে করতে সে মনে করে জিউ হয়তো তার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছে। তখন জিউ তাকে বলে, তুমি সামনে গিয়ে নিজেই দেখে নাও তোমার হাজবেন্ড কি করছে। তখন সে সামনে গিয়ে দেখতে পারে তার হাজবেন্ড সেই মেয়েটির সঙ্গে এই অবস্থায় আছে। এটা দেখে তো সে ভীষণ রেগে যায়। সে ওখানে ওই মেয়েটিকে এবং তার হাজবেন্ডকে চর থাপ্পড় দিতে থাকে। তখন সেকেন্ড প্রিন্স রেগে তাকেও চর বসিয়ে দেয় আর বলে, আমি চুপ করে আছি জন্য ভেবো না যে তুমি আমাকে সস্তা ভেবেছো। ইউয়ার তখন বলে, আমি তোমাকে মনে প্রাণে এত ভালোবেসেছি আর তুমি সামান্য এই দাসীর জন্য আমার উপরে গায়ে হাত তুলছো। তখনই সেখানে ইউয়ারের বাবা মা চলে আসে। তাদেরকে এই অবস্থায় দেখে তারা তো ছি ছি করছিল। যখন তারা লু লিয়াংকে শাসন করতে যায় তখন প্রিন্স তাকে বলে, এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ব্যাপার, এখানে আপনারা নাক না গলালেই ভালো হবে। এটা শুনে ইউয়ারের বাবা তাকে বলে, দেখো তুমি কত ভালো একটা জামাই চুজ করেছো। এটা বলে তারা সবাই সেখানে থেকে চলে যায়। ইউয়ার তখন তার হাজবেন্ডের কাছে এই সবকিছুর ব্যাপারে কৈফিয়ত চাইলে সে আবারও তাকে চর মারে আর তাকে বলে, সবার সামনে আমাকে অপমান করেও তোমার স্বাদ মেটেনি? ভুলে যেও না আমি হলাম সেকেন্ড প্রিন্স, আর আমার সঙ্গে আমার প্রাসাদে থাকতে হলে আমি যা বলবো তোমাকে তাই শুনে চলতে হবে। এসব কিছু বলে সে ওখানে থেকে চলে গেলে ইউয়ার অনেক অবাক হয়ে যায়। আর পেছনে থেকে জিউ তাকে দেখতে দেখতে মনে মনে বলছিল, এটা তো সবে শুরু, এবার থেকে তুমি দেখবে যে হাজবেন্ডকে তুমি কেয়ারফুলি চুজ করেছো তার ব্যাপারে আরো কত ইন্টারেস্টিং জিনিস তোমার জানার আছে। আর আজকের এই ঘটনার পেছনে জিউ দায়ী, কারণ সেই ওই মেয়েটিকে ডেকে নিয়ে এসেছিল। কারণ সে আগে থেকেই জানতো যে এই মেয়েটি ছিল লু লিয়াং এর প্রেমিকা। বাড়িতে ফিরে ইউয়ার মন খারাপ করে ভাবছিল, সে তো এর আগে কখনো লু লিয়াং এর ব্যাপারে এমন খারাপ কিছু শোনেনি, তাহলে এখন তার এই রক্ষিতা কোত্থেকে এলো? তখনই সেখানে কনকুবাইন তিয়ান এলে সে তার কান ভরে দেয়। সে তাকে বলে, আমি শুনেছি সে আপনার ছেলে নয়, প্রিন্সেসের ছেলে, কিন্তু তারপরে ছোট থেকে আপনিই তাকে বড় করেছেন। কিন্তু সে তো আপনার থেকে আমার বড় বোনকেই বেশি ভালোবাসে। আজকে আমাদের বাড়িতে গিয়ে সে তাকে প্রোটেক্ট করেছে। এসব কিছু শুনে তো তিয়ান অনেক বেশি রেগে যায়। সেদিন রাতে জিউ যখন তার রুমে যায় তখন সেখানে প্রিন্স ছিল। আজকে যে প্রিন্স তার সঙ্গে শ্বশুরবাড়িতে যায়নি এই বিষয় নিয়ে জিউ একদমই রেগে ছিল না। তাই সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আসলে কি চাও? তখন সে বলে, আমি এই রাজ্যের ক্ষমতা চাই। জিং বলে, আমি মনে করেছিলাম তুমি এই ক্ষমতার লোভী, কিন্তু তাই বলে যে এত বেশি লোভ তোমার তা তো জানতাম না। জিউ তাকে বলে, আপনি চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি শুধু আমাকে সাহায্য করুন, আমি যেটা চাই সেটা যেন আমি পেয়ে যাই। তখন রাজকুমার হেসে বলে, তুমি তো দেখছি এটা পাওয়ার জন্য সবকিছুই করতে পারো। জিউ তাকে জানায় সে তাকে বিয়েই করেছে ক্ষমতার লোভে। রাজকুমারের প্রতি তার কোনো ফিলিংস নেই, তাই রাজকুমার যাকে ইচ্ছে তাকে আবারও বিয়ে করতে পারে। এজন্য সে তাকে ডিভোর্স দিতেও রাজি। তার বিনিময়ে রাজকুমার তাকে সবসময় সাপোর্ট দেবে। তার এই ডিলে রাজকুমার রাজি হয়। তখনই সে ডিভোর্স লেটার বের করে। তারা দুজনই স্বাক্ষর করে আর একে অন্যের কাছে একটা করে কপি রেখে দেয়। যদিও তাদের অলরেডি ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু এটা ছিল 1 বছরের এগ্রিমেন্ট। এজন্য তারা এখন স্বামী স্ত্রীর মতোই থাকবে আর এই বিষয়ে কেউই জানবে না। তখন রাজকুমার তাকে বলে, এই রাজ্যের হেরেমের ক্ষমতা পেতে হলে রানীমাকে তার ইমপ্রেস করতে হবে। অন্যদিকে ইউয়ার তার হাজবেন্ডের রাগ ভাঙানোর সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল। সে তার হাজবেন্ডের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, এমনকি তাকে নাচ করে দেখায়। তখন তার হাজবেন্ড ইমপ্রেস হয়ে যায় আর একটা বক্স নিয়ে এসে তাকে বলে, এবার তোমাকে আমি আমার টেকনিক দেখাবো। এসব কিছু দেখে তো ইউয়ার অনেক ভয় পেয়ে যায় আর সেই দিন রাতে শুধু তার চিৎকারের আওয়াজ শোনা যায়। পরদিন সকালে কনকুবাইন তিয়ান কাঁদতে কাঁদতে রানীমায়ের কাছে যায় আর বলে, শির কোনো কিছু হয়ে গিয়েছে, গতকালকে থেকে তার জ্ঞান ফিরে আসছে না, ডাক্তারও কিছুই খুঁজে পাচ্ছে না, মনে হয় তার উপরে কোনো জাদু মন্ত্র করা হয়েছে, এজন্য কবিরাজকে ডেকেছি। এটা শোনা মাত্রই তারা সবাই সেখানে উপস্থিত হয়। সেই কবিরাজ জাদু মন্ত্র করে আর শিকে টাচ করে বলে, এই সবকিছু কে করেছে তার দিকে আমার হাত নিয়ে যাও। তখন জিউয়ের দিকে হাত নিয়ে যাওয়া হয়। তখন সে তাদের সবার সামনে বলে, এই জিউ নামের মেয়েটাই এই ছেলের উপরে জাদু মন্ত্র করেছে, তাই তাকে ছেড়ে দাও এবং তাকে বাঁচতে দাও। এসব কিছু শুনে তো জিউ ভীষণ রেগে যায় আর তার কাছে গিয়ে বলে, আমি এসব করিনি। কিন্তু সেই কবিরাজ মেয়ে তাকে হাঁটু গেড়ে বসায় আর তার উপরে রক্ত ছিটিয়ে দেয়।
তখন তো সে ভীষণ রেগে যায়। তখন সে রাজকুমারের দিকে তাকিয়ে বলে, আমি ক্রাউন প্রিন্সের ওয়াইফ, এরপরেও এই ধরনের অপমান আমি সহ্য করব না। রানীমা, আপনিও কি এসব অন্ধবিশ্বাস মেনে নেবেন? তখন রানীমা চুপ করে থাকে। তখনই সেখানে ক্রাউন প্রিন্স আসে আর তাকে প্রোটেক্ট করে। সে তাদের সবাইকে শাসন করে বলে তাদের এত বড় সাহস কিভাবে হলো জিউয়ের ওপর এমন আচরণ করার। এজন্য তারা সবাই চুপ হয়ে যায়। তিয়ান তখন আবারও নাটক করতে শুরু করে আর বলে, দয়া করে আমার ছেলেকে তুমি যেতে দাও, আমি তোমার কাছে তার প্রাণ ভিক্ষা চাইছি। তখন জিউ চুপ করে থাকে না, সে একদম সোজা সাপটা বলে দেয়, তোমার যদি তার প্রতি এতই ভালোবাসা থাকতো তাহলে কবিরাজ নিয়ে এসে কাহিনী করতে না, অবশ্যই তার চিকিৎসার ব্যবস্থা করতে। সে যদিও আমার নিজের ছেলে নয়, কিন্তু সে আমাকে মা বলে ডেকেছে, তাই তাকে বাঁচানোর জন্য যা করতে হয় সেই সব কিছু আমি করব। তাকে এত সাহসী উত্তর দিতে দেখে জিং অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে সত্য বললে এতটা কনফিডেন্সের সঙ্গেই কথা বলা উচিত, যেন সামনে থাকা মানুষটাও আপনাকে বেশি দোষ দিতে না পারে। পরদিন সকালেই জিউ গাড়িতে করে বেরিয়ে পড়ে শির জন্য ঔষধের খোঁজে। বোনকে বিদায় দেওয়ার সময় ইউয়ার মনে মনে ভাবতে থাকে সে যাচ্ছে ঠিকই, কিন্তু এবার আর সে ফিরে আসতে পারবে না। এদিকে লিংইউ ক্রাউন প্রিন্সের জন্য হোটেলে অপেক্ষা করছিল, কিন্তু সে আসে না। একজন দাসী এসে তাকে জানায় আজকে রাতে ক্রাউন প্রিন্স আসতে পারবে না, কারণ তার ওয়াইফ একটু ঝামেলায় পড়েছে। এটা শুনে তো তার অনেক হিংসা হচ্ছিল। এদিকে আমরা কনকুবাইন তিয়ানকে দেখি। শির মুখ থেকে হঠাৎ করে রক্ত বের হয় আর সে মারা যায়। এটা দেখে তো তিয়ান অনেক বেশি ঘাবড়ে যায়। সে দৌড়ে ওই কবিরাজ মহিলার কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আপনি তো আমাকে ঔষধ দিয়েছিলেন আর বলেছিলেন এটা দিলে শি 3 দিন জ্ঞান হারিয়ে থাকবে, তাহলে সে মারা গেল কিভাবে? আপনি আমাকে কি দিয়েছেন? আসলে সবার অনুপস্থিতিতে শি এর খাবারের ভেতরে ইউয়ার বিষ মিশিয়ে দিয়েছিল, যেন এটা খেয়ে শি মারা যায় আর তার বোন কখনোই প্রাসাদে ফিরতে না পারে। যাই হোক, তিয়ান যখন কান্না করছিল তখনই জিউ তার সামনে ঘুরে দাঁড়ায়, মানে সে কবিরাজের সাজে তার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে তো তিয়ান অনেক বেশি অবাক হয়ে যায়। তখন জিউ ভীষণ রেগে তাকে বলে, তুমি আমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে একটা বাচ্চাকে মেরে ফেললে। ধরা পড়ে গিয়েছে জন্য তো তিয়ান অনেক বেশি ক্ষমা চাইতে শুরু করে আর কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু সে আর বাঁচতে পারে না। জিং সেখানে চলে আসে আর তাকে হাতে নাতে ধরে রানীমায়ের কাছে নিয়ে চলে যায়। এই সব কিছু জানার পর তো রানীমা ভীষণ রেগে যায়। তিয়ান তখন কান্না করতে করতে রানীমাকে বলে, এই জিউয়ের জন্যই শি মারা গিয়েছে। তখন রাজকুমার বলে, শি মারা যায়নি, তবে তোমার ভুলের কারণে আজকে হয়তো সে মারা যেত, জিউয়ের কারণে সে বেঁচে গিয়েছে। এটা শুনে সে অনেক অবাক হয়। আসলে গতকাল রাতে তারা দুজন মিলে শিকে চেক আপ করে দেখেছিল, তাকে বিষ দেওয়া হয়েছে। জিউ কিছু মেডিকেল আকুপাঞ্চারের টেকনিক জানতো। সেই সবকিছু ব্যবহার করে শির ভেতরে থাকা বিষ বের করে ফেলে আর রাজকুমারকে বলে, আমার কাছে একটা প্ল্যান আছে অপরাধীকে ধরার, কিন্তু আপনি কি আমাকে সাহায্য করবেন? প্রিন্স তাকে সাহায্য করতে রাজি হয়েছিল আর তাদের প্ল্যান মতোই তিয়ানকে তারা ধরে ফেলেছে। তিয়ান তখন ভীষণ রেগে যায় আর জিউকে মারতে যায়, কিন্তু প্রিন্স তাকে বাঁচিয়ে নেয়। সবার সামনে এমন একটা অপরাধ করার কারণে তখনই তাকে অ্যারেস্ট করা হয় আর জেলে নিয়ে চলে যাওয়া হয়। একই সাথে রানীমা জিউয়ের কাছে ক্ষমাও চায়। সেদিন রাতে জিউ যখন তার রুমে ছিল তখন প্রিন্স সেখানে আসে। এভাবে দেখে তো তারা দুজনে অনেক লজ্জা পেয়ে যায়। জিং তার জন্য কিছু ঔষধ নিয়ে এসেছিল জিউয়ের গলায় যেহেতু আজকে ক্ষত হয়েছে সেটাতে লাগানোর জন্য। সে যে তার জন্য কেয়ার করছে এটা দেখে তো জিউ অবাক হয়ে যায়। প্রিন্স এখন তার গলায় সেই ক্রিম লাগিয়ে দেয়। তারা দুজন তো একে অন্যকে দেখে ব্লাশ করছিল। জিউ এখানে তার কাছে জানতে চায় শি যদি তিয়ানের সন্তান না হয় তাহলে সে কার সন্তান। তখন জিং তাকে জানায় শি আসলে একটা এতিম ছেলে। যুদ্ধের ময়দানে সে তাকে খুঁজে পেয়েছিল, এরপর থেকে সে নিজের কাছে তাকে রেখে সন্তানের মতো লালন পালন করছে। জিউ এটা শুনে খুশি হয় আর বলে তাকে চিন্তা না করতে, সে শিকে নিজের ছেলের মতোই দেখবে। এদিকে একটা পরিত্যক্ত বাড়ি দেখানো হয়। কনকুবাইন তিয়ানকে মারধর করে সেখানে রাখা হয়েছিল। ইউয়ার তার সঙ্গে দেখা করতে আসে। ইউয়ারকে দেখে সে তো অনেক খুশি হয়ে যায় আর তাকে কান্না করতে করতে বলে সে যেন তাকে রাজপ্রাসাদে ফিরে যেতে সাহায্য করে, কিন্তু উল্টো ইউয়ারই তাকে আঘাত করে আর বলে, যদি তুমি ফিরে যাও তাহলে এক ঢিলে আমি 2টা পাখি কিভাবে মারবো? তুমি ফিরে গেলে তো প্রমাণ হয়ে যাবে যে শিকে তুমি নয় বরং আমি বিষ দিয়েছিলাম। এটা শুনে তো তিয়ান চমকে যায় আর বলে, কিন্তু আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার সঙ্গে এমন কেন করেছো? ইউয়ার তাকে বলে, গত জন্মে তুমি আমাকে অনেক জ্বালিয়েছো, আমাকে এতটা অত্যাচার করেছো, তখন আমার মনে হয়েছিল তোমাকে যদি পিস পিস করে কেটে ফেলতে পারতাম, কিন্তু পারিনি। এসব কিছু শুনে কনকুবাইন তিয়ান সেখানে থেকে পালাতে চায়, কিন্তু তখনই সে তার পেটের ভেতরে চাকু ঢুকিয়ে দেয় আর এরপরে শয়তানি হাসি হেসে বলে, আমার রাস্তায় যেই আসবে তাকেই এভাবে মেরে ফেলবো। বাহিরে থেকে একটা সার্ভেন্ট তাকে দেখে ফেলে আর ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন সকালে তারা 3 জন মিলে একটা মিউজিশিয়ানের মিউজিক শুনছিল। যেহেতু রানীমা মিউজিক অনেক পছন্দ করে এজন্য জিউ এই ব্যবস্থা করেছিল রানীমাকে ইমপ্রেস করার জন্য। রানীমা তো ভীষণ খুশি হয়। জিউ আর রাজকুমার এখানে রানীমাকে জানায় যেহেতু কনকুবাইন তিয়ান আর এখানে নেই তাই রাজ্যের কাজ সামলাতে হয়তো রানীমায়ের অনেক কষ্ট হচ্ছে। এজন্য জিউ চায় রানীমা যেন তাকে কিছু দায়িত্ব দিয়ে দেয়। রাজকুমার বলে, সে যেহেতু আমার ওয়াইফ, এমনিতেও সে বংশ পরম্পরায় এই দায়িত্ব পেত, তাই এখন থেকেই সে যদি একটু এক্সপিরিয়েন্স করতে পারে তাহলে ভালো হয়।
কিন্তু রানীমা তাকে একটু ধৈর্য ধরতে বলে। 2 দিন পরেই প্রিন্সেস তাদের প্রাসাদে আসবে, তাই রানীমা চান জিউ যেন প্রিন্সেসের জন্য খুব সুন্দর একটা রয়্যাল গিফট তৈরি করে। তখনই সেখানে ইউয়ার আসে আর রানীমাকে বলে, অবশ্যই আমার বোন খুবই গুণী একজন ব্যক্তি, সে দেখবেন প্রিন্সেসের জন্য সব থেকে বেস্ট একটা গিফট চুজ করেছে। ইউয়ারকে তার পক্ষে হয়ে কথা বলতে দেখে জিউয়ের ডাউট হয়। এজন্য জিউ রানীমায়ের অনুমতি নিয়ে বলে, আমরা 2 বোন একসঙ্গে এটা রেডি করতে চাই। তখন রানীমা তাকে অনুমতি দিয়ে দেন। পরদিন সকালেই তারা প্রিন্সেসের জন্য দামি একটা গিফট নিয়ে আসে। সেই মহিলাটি বক্সের চাবি তাদেরকে দেয়। ইউ আর সেই চাবি নেয় আর একটা ছাপ নিয়ে নেয় চাবির। এরপরে সে আসল চাবির দায়িত্ব জিউকে দিয়ে দেয়, কারণ যদি এই গিফটের কোনো সমস্যা হয় তার নামে বদনাম আসতে পারে। পরদিন সকালে প্রিন্সেস তাদের প্রাসাদে আসে। তারা সবাই মিলে প্রিন্সেসকে আপ্যায়ন করে। প্রিন্সেসের সামনে সেই বিশাল বড় বক্স রাখা হয়। জিউ এখন তার গিফট উপস্থাপন করতে যায়। যখনই সে ওই গিফটের বক্স খুলে গিফট বের করে তখন দেখে প্রিন্সেসের জন্য নিয়ে আসা গিফট কেউ ছিঁড়ে ফেলেছে, কেটে রাখা হয়েছে। এটা দেখে তো তারা সবাই অনেক হতাশ হয়ে যায় আর রাজকুমারী অপমান বোধ করে। তাকে নিয়ে এসে এমন একটা অপমান করার কারণে প্রিন্সেস জিউকে পানিশমেন্ট দিতে চায়। তখন তারা সবাই তার সামনে নত হয়ে তার কাছে ক্ষমা চেয়ে বলে সে যেন শান্ত হয়, তাকে যেন পানিশমেন্ট না দেয়। কিন্তু তারপরেও রাজকুমারীর রাগ কমে না। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।